আরজি কর কাণ্ডে 3 আইপিএস সাসপেন্ড, খতিয়ে দেখা হবে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে কি আরজি কর কাণ্ডের ফাইল আস্তে আস্তে খুলছে? যারা যারা জড়িত আছে সবাই কি সামনে আসবে এবার এক এক করে? তাদের কি খুব কঠিনতম একটা শাস্তির ঘোষণা করা হবে? আজকে সেই ভিডিও নিয়েই চলে এলাম তোমাদের সামনে। তো মুখ্যমন্ত্রী মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজিকে অনেক কৃতজ্ঞ জানাই, মানে অনেক ধন্যবাদ জানাই যে আস্তে আস্তে এরকম একটা স্টেপ নেওয়ার জন্য। দেখো, আমরা সবাই কিন্তু কোথাও গিয়ে অভয়া কাণ্ডের বিচার চাই, কারণ অভয়া মেয়েটি কিন্তু আমাদের বোন, আমাদের ঘরের মেয়ে বলতে গেলে, তাই না? উনি একজন চিকিৎসক। আজকে সেই মানুষটা থাকলে কত মানুষের উপকার হতো। যখন একজন গুণী মানুষ, ট্যালেন্টেড মানুষ চলে যায় না, তখন সে সাথে করে মানে মানুষের জন্য যেগুলো দেওয়ার থাকে, তার ট্যালেন্ট, তার মেধা, এগুলো সাথে করে কোথাও গিয়ে অকালবোধন হয়। তো একটা মানুষকে মানে শেষ করে দেওয়া বা একটা মানুষ চলে যাওয়া মানে কিন্তু সাথে সে অনেক কিছু নিয়ে চলে যায়, যেটা আমাদের দেশের সম্পদ। আমি কি বলছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো? তো এবারে দেখা যাচ্ছে যে আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্তে এই যে কর্তব্য, তার গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় রাজ্যের 3 আইপিএস অফিসারকে। শুক্রবার নবান্ন থেকে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি। তিনি জানান, আরজি করের চিকিৎসকের যে ঘটনাটা, তার ফাইল আবার আস্তে আস্তে খোলা হচ্ছে। ওই সময়ে বিভিন্ন পদে কর্মরত 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হবে। আপাতত তাদের সাসপেন্ড করা হচ্ছে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে খতিয়ে দেখা হবে। 2024 সালের আগস্টে আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের যে ঘটনা আমাদেরকে গোটা দেশবাসী বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আর আইপিএস বিনীত গোয়েল ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। সেই সময় আরজি কর কাণ্ডের প্রবল আন্দোলনের মুখে তার পদত্যাগের দাবি ওঠে। জুনিয়র চিকিৎসকের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে সেই বছরের সেপ্টেম্বরে বিনীত গোয়েলকে কলকাতার সিপি থেকে সরিয়ে এসটিএফ এর এডিজি পদে বদলি করে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ছিলেন কলকাতার পুলিশের ডিসি নর্থ পদে। তদন্তে গাফিলতির অভিযোগে তাকেও ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আইপিএস ইন্দিরা তখন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে দায়িত্বরত ছিলেন। আরজি কর কাণ্ড পরবর্তী বিভিন্ন পরিস্থিতিতে কলকাতা পুলিশের মুখ হিসাবে বারবার খবরের শিরোনামে এসেছিলেন তিনি। বর্তমানে বিনীত রাজ্যের ডিজি পদে কাজ করছেন, মানে বিনীত গোয়েল। অভিষেক ইএফআর এর কমান্ড্যান্ট পদে কাজ করেন, পদমর্যাদায় ডিআইজি। আর ইন্দিরা এখন সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, আজ অ্যাজ এ হোম মিনিস্টার আমি চার্জ নেওয়ার পর মাননীয় চিফ সেক্রেটারি এবং মাননীয় হোম সেক্রেটারির কাছে লিখিত চেয়েছিলাম আরজি করের ঘটনা এবং তার পরবর্তী কিছু বিষয় নিয়ে। কিভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা সেটা হ্যান্ডেল করছিলেন তা জানতে চেয়েছিলাম। তথ্য অনুসন্ধানের পর আপাতত একটি প্রশাসনিক সিদ্ধান্ত নিলাম। শুভেন্দু অধিকারীজি আরও বলেন, রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আমি ঘোষণা করছি, ওই সময় যা যা ঘটেছিল তা মিসহ্যান্ডেলিং করা, যথাযথ সময়ে এফআইআর করে পদক্ষেপ করার মতো প্রাথমিক যে বিষয়গুলো ছিল, সেখানে সবচেয়ে বড় অভিযোগ ছিল 2 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে আমরা জানতে পারি নির্যাতিতার মাকে রাজ্য সরকারের হয়ে টাকা দিতে চেয়েছিলেন। তিনি জানিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাদ দিয়ে বাকি তদন্ত হবে, নইলে নিরপেক্ষ তদন্ত হবে না। সিবিআই এর তরফে যে তদন্ত হচ্ছে সেখানে হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ রাজ্য সরকারের তরফে রাজ্যের পুলিশের ভূমিকাটাই এখন দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, এক রকমের ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারও তদন্ত হবে। ওই সময়ে সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছিল, কল লিস্ট, হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে, পরে বার করব। তখন কার কার সঙ্গে কথা হয়েছে
তখনকার মুখ্যমন্ত্রী কিংবা কোনো মন্ত্রীর সাথে কথা হয়েছে কিনা, কোনো নির্দেশ ছিল কিনা, কার নির্দেশ ছিল, সব বার করব, এগুলো তদন্তের অংশ। মুখ্যমন্ত্রী আরও বলেন, ওই সময় একজন ডিসি সাংবাদিক বৈঠকে করেছিলেন, সেখানে তার শরীরী ভাষা এবং মুখের ভাষা রাজ্যের জন্য সুখকর ছিল না। তিনি ওই সময়ে সরকারিভাবে কলকাতা পুলিশের মুখপাত্র ছিলেন না। তথ্য নিয়েছি, উনি স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ছিলেন না। কেউ কাগজে তাকে দায়িত্ব দেননি, কেউ মৌখিকভাবে হয়তো আরজিকর কাণ্ডের পর ওকে সর্বসমক্ষে বিবৃতি দিতে বলেছিলেন, সেগুলো তদন্ত সাপেক্ষ। তারপরেই আপাতত পদক্ষেপ হিসাবে রাজ্যের 3 আইপিএসকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারীজি। শুভেন্দু অধিকারী যে ঘোষণা করেছিলেন আবার আরজিকর মামলার তদন্ত শুরু হবে। ইতিমধ্যে বিজেপির টিকিট জিতে পানিহাটির থেকে বিধায়ক হয়েছিলেন নির্যাতিতার মা। বুধবার তিনি আদালতে যান 3 জনের গ্রেপ্তারির দাবিতে। ওই 3 জন হলেন পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দাস এবং সঞ্জীব মুখোপাধ্যায়। পানিহাটির বর্তমান বিধায়কের অভিযোগ, তার নির্যাতিতার মেয়ের দেহে দ্বিতীয়বার ময়নাতদন্তে বাধা দেওয়া হয়েছিল, নথি হস্তান্তর না করে তড়িঘড়ি দেহ দাহ করা হয়েছিল বলে অভিযোগ। শুভেন্দু অধিকারীজি ওনার ঘোষণার পরে নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়ক তিনি বলেন, আগে সরকার কোনো রকম পদক্ষেপ করেননি, মেয়ের কেসে ভুল তথ্য দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রীর পদক্ষেপে আমরা খুশি। তো এবার তোমাদের কি মনে হচ্ছে যে আরজি করে যে বিচারটা সেটা কি এখন হবে? মানে আসল দোষী যারা, তারা কি কোথাও গিয়ে যারা অপরাধী তারা কি বেরিয়ে আসবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্ত নিচ্ছেন বা যে পদক্ষেপ গ্রহণ করছেন, তিনি যে নির্দেশ দিচ্ছেন এক এক করে, সেগুলো তোমাদের কার কার মানে ঠিক মনে হচ্ছে? তবে আমার মনে হয়, দেখো আমি এই ঘটনাটা পুরো নিউজ মিডিয়ার পরিপ্রেক্ষিতে তুলে ধরছি, আমার একটাও নিজের সংযোজন নয়। এখানে পুরোপুরি অভিযোগের ভিত্তিতে পুরোপুরি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কথায় তুলে ধরলাম। তবে আমার মনে হয় এখানে যারা যারা সাসপেন্ড হচ্ছেন বা যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ আমি ব্যাপারটা না করছি তদন্ত, না আমি কোনো মানে বিচার করার কেউ, আমি জাস্ট একজন সাধারণ মানুষ। তবে আমি এটা সবসময় চেয়ে এসেছি আমার ভিডিওর মাধ্যমে, এবং আরজি করেন যে ঘটনা আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে বলে এসেছি, একজন নির্যাতিতার মায়ের হয়ে, একজন অভয়া কাণ্ডের হয়ে, একজন বোনের বিচার চেয়ে বলেছিলাম যে আসলে যারা অপরাধী তাদের শাস্তি হোক, আর এরকম ঘৃণ্যতম কাজ যাতে আর কেউ করার সাহস না পায়, বা আমাদের প্রত্যেকটা ঘরে মা বোন আছে তাদের চোখের জল যেন আর না পড়ে। আর কোথাও গিয়ে অভয়ের মাকে কিভাবে সান্ত্বনা দেবেন, বা আপনারা বা আমরা বা কেউ তাকে সান্ত্বনা দিতে পারবেন না। উনি বারবার কোথাও গিয়ে বলছেন যে আমার কিছু পাওয়ার নেই, কিছু হারানোর নেই, আমি জাস্ট মেয়ের বিচার চেয়েই রাজনীতিতে আসা। উনি যখন রাজনীতিতে দাঁড়াতে চেয়েছিলেন তখনই ওনাকে কত কেউ কাদা ছোড়াছুড়ি করেছিল, বলেছিল নাকি সে মানুষটা টাকার জন্য রাজনীতিতে এসেছে, কিন্তু আসলে তা নয়। উনি বারবার বলে এসেছেন যে আমি মেয়ের বিচার চাই, মেয়ের বিচার চাই। যখনই বলছেন তার মেয়ের কথা মনে করে তিনি চোখের জল ফেলছেন। একজন মায়ের যে কি কষ্ট সেটা প্রত্যেকটা মেয়ের মা যারা আছেন, যারা মেয়ে হারিয়েছেন বিশেষ করে কোনো না কোনো কারণে, তারাই বুঝবেন যে এই মায়ের কতটা যন্ত্রণা, কতটা অসহায় সেই মা। তো আমার মনে হয় এরকম একটা সেন্সিটিভ ঘটনার বিচারটা করা দরকার। যে মাথায় থাকুক না কেন বেরিয়ে আসা উচিত, আর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আস্তে আস্তে এক এক করে যে স্টেপ নিচ্ছেন, এবার দেখা যাক। আসলে মনে হয় যে ভালো কিছুই হবে, অভয়াকাণ্ডের বিচারটা খুব তাড়াতাড়ি হবে, এটাই আমরা আশা রাখবো। না হলে হেরে যাবে আমাদের কাছে মানবিকতা। আমরা শুধু একটা জিনিস চাই যে আমরা জানি না যে শুভেন্দু অধিকারী মহাশয় উনি কি কি পদক্ষেপ নিতে চলেছেন, বা অপরাধীরা আসলে সামনে আসবেন কিনা। তবে আমরা এটা চাইতে পারি যে আর কোনো রকম এরকম যেন কারোর সাথে এরকম যেন না হয়, এরকম ঘৃণ্যতম কাজ কোনো নারী, কোনো মেয়ের সাথে যেন না হয়। তাহলে কিন্তু আমরা নিজেরাই লজ্জায় মুখ দেখাতে পারবো না। কেন বলুন তো? যখন এরকম ঘটনা কেউ ঘটায় না, আমাদের মতন যারা পুরুষরা আছেন নির্দোষ পুরুষদেরও গায়ে কালি ছেটাচ্ছে সবাই। মানে কোথাও গিয়ে কোনো ঘটনা যখন এরকম হয়
তখন বারবার সবাই একটা কথাই বলে যে সব পুরুষরাই এক। এই কথাটা না আর নিতে পারছি না, কারণ আমরা এরকম কাজ করার কথা স্বপ্নেও ভাবি না। ঠিক আছে, তো কোথাও গিয়ে গোটা পুরুষতান্ত্রিক সমাজের লজ্জা হচ্ছে। তাই বলছি যত তাড়াতাড়ি পারেন বিচারটা করুন আপনারা, আর যত তাড়াতাড়ি পারেন প্লিজ নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। তবে হ্যাঁ, এই সরকারের প্রতি, সংবিধানের প্রতি পূর্ণ আস্থা আমাদের রয়েছে। এবার দেখা যাক কি হয়। আর তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে ইনি কি ঠিকঠাক পদক্ষেপ নিচ্ছেন, আর কি মনে হচ্ছে যে অভয়াকাণ্ডের বিচার হবে নাকি শুধুমাত্র এগুলো প্রচার ছাড়া কিছু নয়, নাকি সত্যিই হবে, এবার সত্যি পদক্ষেপ নিতে চলেছেন বা সত্যি বিচার হবে বলে মনে হয়। তো এবার তোমাদের কি মতামত তোমরা জানাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া, অথবা চিনকি বাবু 253 ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।